নমস্কার। নতুন সরকার আগামীকাল শপথ নেবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে উঠবে। প্রস্তুতি প্রায় শেষ। দেশের রাষ্ট্রনায়ক স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন মুখ্যমন্ত্রী এবং তার কিছু ক্যাবিনেটের সদস্যরা সব শপথ নেবে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে সারা পৃথিবীর মানুষ। তো তার আগে কিছু কথা অন্তত আমার আছে। প্রথমত আমি নয়ন রায়, আমি না কোনো ফেসবুক ইউনিভার্সিটি সাংবাদিক, না আমি ইউটিউবার, না আমি ব্লগার। আমি নির্ভেজাল একজন সাংবাদিক। আমার কিছু দর্শন আছে, আমার কিছু ভাবনা আছে, আমার কিছু চেতনাবোধ আছে এবং আমার কিছু বিশ্লেষণ আছে এবং আমার কিছু বাস্তবের কিছু কথা যা নতুন সরকারকে ঘিরেই হবে। এর কারণ হচ্ছে যে আমি বিগত কয়েক দশক ধরে, যখন বামফ্রন্ট মধ্যগগনে, তখনও তার সংবাদ এবং চুলচেরা বিশ্লেষণ আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার এবং সাংবাদিকতা যে বাগ্মী, সেটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। বামফ্রন্ট চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক শপথ, এম কে নারায়ণন তখন রাজ্যপাল, সেখান থেকে মহাকরণ এবং বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়া, রাইটার্স বিল্ডিং থেকে নেমে যাওয়া, এই ঘটনার সাক্ষী। এবং রোটান্ডায় প্রথম প্রেস কনফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, সেদিনও বেশ কিছু মুহূর্তের সাক্ষী। স্বভাবতই 26-এর বিধানসভার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো, কিছুটা দূরে কিছুটা কাছ থেকে। তাই প্রথমে আমি এটা আমার ব্যক্তিগত পারসেপশন দিয়ে আমি শুরু করছি, তারপর সার্বিকভাবে আসবো আপনাদের কাছে। আমার মনে হয় আসা উচিত একজন সংবেদনশীল সাংবাদিক, যে বাস্তবের জমিতে যারা প্রতিদিন যারা লাঙল চষে, আমি সেই জায়গাতেই, লাঙল তো চষতেই হয়, তবেই মাটি উর্বর হয়, সার পরে, ভালো ধান হয়। তো এমনিতেই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা উন্নত এবং উর্বর কৃষিপ্রধান এলাকা। বাংলার যে অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকার যে অর্থকারী ফসল ধান, সেটা আমাদের এই জেলাতেই হয়। তাই গর্বে অবশ্যই বুক উঁচু হয়, মাথা উঁচু হয়ে যায়। এবং তার সঙ্গে আলু রয়েছে, যেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এগুলো শুরু করার আগে আমি অবশ্যই এ রাজ্যের যিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার জন্য একটা কবিতা বেছে রেখেছি আমি। শ্রমিক ভট্টাচার্যকে চেনা খুব স্বাভাবিক, চেনা ছকেই তার সঙ্গে বিভিন্ন সময় ব্যাট হয়েছে। অত্যন্ত বাগ্মী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তাকে পছন্দ হয় কি হয় না, সেটা তো বিশ্লেষণের মধ্যেই পরিষ্কার হবে। তবে বসিরহাট দক্ষিণে তিনি একমাত্র বিধায়ক। উপনির্বাচনে নারায়ণ মুখার্জি বামফ্রন্টের 7বারের বিধায়ককে হারিয়ে এসেছিলেন, তার মৃত্যুর পর বাই ইলেকশন হয়েছিল। তাই শ্রমিকদা, আপনাকে অভিনন্দন। প্রথমে এই রাজ্যের এমন একটা মুহূর্তে আপনি দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের শাসনের বিরুদ্ধে। এবং আপনার এই বাগ্মিতা, আপনার এই কিছু বাধ্যবাধকতা, কিছু বিষয়, কিছু পরিপন্থী, কিছু সময় উপযোগী, যা দলকে সমৃদ্ধ করেছে, আপনার পুরো টিমকে আমার অভিনন্দন। দ্য কোয়েরির মতো কিছু একটা মাধ্যম, আপনি আমাকে ব্যক্তিগত বহু ইন্টারভিউ দিয়েছেন। যেহেতু নির্বাচন চলাকালীন আপনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয়নি, কিন্তু গোটা বাংলায় কার্যত ধুলো উড়িয়েছি আমি অন্তত। এবং সেই ধুলো এতটাই উড়েছে, আমার যে ক্ষমতা, সীমাবদ্ধতা, আমার যেটা পারসেপশন, ভাবনা চিন্তা, সেটা দিয়ে আমি চেষ্টা করছি। তো কবিতাটা পড়ি, তারপরে পরিষ্কার হবে। কবি শক্তি চট্টোপাধ্যায় লিখছেন,
ওই যে চন্দনের ধূপ আমি কবে পুড়িয়াছি, চন্দনের ধূপ আমি কবে পুড়িয়েছি, মনে নেই। মন আর স্মৃতিগুলো ধরে না ধরে সংশ্লিষ্ট চন্দন এই অবহেলা সহ্য করে গেছে। কখনো বলেনি কিছু, বলেনি বলেই পরিত্রাণ পেয়েছে সহজ, নয়তো অসহ্য কুঠারে ধ্বংস হতো। আমার সংহার মূর্তি দেখেছে চন্দন একদিন, কিশোর বয়সে সে অভিপ্রেত সুকালের সময়ে দেখেছে, এবং একা একা ভয়ে রহস্যে কেঁপেছে। বলেছে, আমার দুটি সুগন্ধি কৌটায় হাত রেখো, পায়ের নখর থেকে জ্বালিও না শিখর অব্দি। আমি একা, বড় একা, চন্দনের গন্ধে উত্রল। শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, তিনি খুন হয়েছেন। তার আগে এ রাজ্যের 21 সালের পোস্ট পোল ভায়োলেন্স, যেভাবে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় খুন হয়েছে এই তৃণমূল কংগ্রেস শাসকের আমলে, তো তাদের দেহ পুড়েছে, তাদের হৃদয় পুড়েছে, তাদের মন পুড়েছে। এই কবি কবে লিখে গেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, আমার মনে হয় এই সন্ধিক্ষণ এই কবিতাটাই খুব সময় উপযোগী, অন্তত শ্রমিক ভট্টাচার্যের কাছে। তিনি একজন সাহিত্যপ্রেমী, একজন বাগ্মী, সুবক্তা এবং হিউম্যান বিং। তো ফলে চন্দ্রনাথ থেকে শুরু করে বিগত 21 থেকে 5 বছরে যে মৃত্যুর যে সংখ্যা নেমেছিল, ঢল নেমেছিল, সেখানে চিতা জ্বলেছে, ধূপও জ্বলেছে, পরিবারগুলো নিঃসঙ্গতার মধ্য দিয়ে কাটিয়েছে। নিশ্চয়ই সেগুলোর ব্যাপারে বিজেপি সরকার ক্ষমতায় আসার শপথ নেওয়ার পর সেই সমস্ত ঘটনার রহস্য উন্মোচন করবেন, এটুকু আমার বলার ছিল। এবং তার সঙ্গে কবিতাটা পরিপন্থী, যেহেতু শ্রমিক ভট্টাচার্য যেহেতু তিনি কবিতা ভালোবাসেন এবং বাস্তবের সঙ্গে এই কবিতার একটা মেলবন্ধন রয়েছে। এবার আসি হচ্ছে সাংবাদিকতার দিক থেকে, এটাও পরিপন্থী। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর তার সঙ্গে যে সমস্ত চাটুকার সাংবাদিকরা ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দার্জিলিং হোক, কালিম্পং হোক, দিল্লি হোক, মুম্বাই হোক এবং বিভিন্ন গ্রামে হোক, বিভিন্ন শহরে হোক, উত্তরবঙ্গে রিসর্ট, হোটেল, গাড়ি, ব্যবসা প্রমোটিং যারা করেছেন এই সংবাদ মাধ্যম, কিছু সাংবাদিক, সবাই নয়, যারা বিদেশে পা মিলিয়েছেন, মুম্বাইয়ের বাণিজ্য সম্মেলনে গেছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসগাইড করেছেন এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তেলে মাছ ভেজে খেয়েছেন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতি বছরে পুজোর সময়, ষষ্ঠীর সময় যারা ওই চুড়িদার নিয়েছেন বা শাড়ি নিয়েছেন, পাঞ্জাবি নিয়েছেন, আমি সেই সব সাংবাদিকদের বলছি এবং সেসব সাংবাদিক কুলকে বলছি, যদিও রাজনীতি এটা খুব রহস্যময়, সবসময় ঝড় আসে, এই যারা সাংবাদিক কুল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা হয়তো আগামী দিনে বিজেপির দিকে ঢলে যেতে পারেন। এটাই তাদের সহজাত অভ্যাস বলতে পারেন, এটাই তাদের ক্যারেক্টার বলতে পারেন। এবং পশ্চিমবঙ্গের যে সাংবাদিকতা, যে ঐতিহ্য, যার সারা পৃথিবীতে আলোচিত বিভিন্ন ক্ষেত্রে, এবং বহু স্বনামধন্য সাংবাদিকরা সারা ভারতবর্ষে আলোচনার শিরোনামে থেকেছেন বিভিন্ন সংবাদের ক্ষেত্রে, সেই সংবাদ মাধ্যমকে কার্যত কুঠারাঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার শাসনকালেই সংবাদ মাধ্যমের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তাবেদারির মধ্য দিয়ে। এবং এই তাবেদারি ভূমিকায় পালন করেছিলেন যারা দাঁড় কাকের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ছিলেন, সেই সমস্ত সাংবাদিক কুলকেই বলছি। আজ হয়তো তাদের কুম্ভীরাস্য অশ্রু ঝরতে পারে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য মাননীয় রাজ্য সভাপতি আপনাকে বলছি, এবং যিনি মুখ্যমন্ত্রী হবে শপথ নেবেন, এদের থেকে একটু সতর্ক থাকবেন। কারণ আমাদের নিয়ে আপনাদের কোনো সমস্যা কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, কোনো সম্ভাবনা নেই এই কারণে, কারণ ওই পেরিফেরির মধ্যে আমি নয়ন রায় কোনো সময় ঢোকার চেষ্টা করিনি, করবো না। কিন্তু বহু সাংবাদিককে কার্যত মাঠের বাইরে বার করে দিয়েছে
তাই আপনাদের কাছে অনুরোধ, ভারতীয় জনতা পার্টির কাছে এবং পশ্চিমবঙ্গের একজন সংস্কৃতি মনস্ক একজন রাজ্য সভাপতির কাছে, যার বহমানতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি জেলা থেকে উঠে আসা একজন সংগ্রামী। অন্তত আপনি সংবাদ মাধ্যমের যে গণতন্ত্র, যা হত্যা করা হয়েছে, কিলিং করা হয়েছে, বিভিন্ন সাংবাদিকদের কেস একটার পর একটা ঘটনায় থানাতে ডেকে পাঠানো হয়েছে, এগুলো শিকল মুক্ত করবেন রাজ্য সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি শপথ নেবেন। কারণ এই বাংলা থেকে যুগান্তর, এই বাংলা থেকে বসুমতী বেরোতো, বন্ধ হয়ে গেছে সেগুলো। আনন্দবাজার এখনো বর্তমান আছে। আজকাল অনেক স্বনামধন্য পত্রপত্রিকার সঙ্গে জেলার বহু পত্রপত্রিকা যারা বারবার অবহেলিত থেকেছে, অথচ অনবদ্য সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের ঐতিহ্য ধরে রেখেছেন এবং জেলার সংস্কৃতিকে তারা পুঞ্জীবিত করেছেন নিজেদের লেখার মধ্য দিয়ে এবং সেটাকে আপনাদের বিস্তার করেছে সারা বাংলা মানুষের কাছে। আশা করব অন্তত এই সরকারের কাছে আমার প্রথম দাবি হচ্ছে যে সংবাদ মাধ্যমের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সংবাদ মাধ্যমগুলোকে বাঁচিয়ে রাখা এবং ক্ষুদ্র প্রান্তিক স্তরে যে সংবাদ মাধ্যমগুলো যেগুলো জেলায় আছে সেগুলোর প্রতি সুনজর দৃষ্টিভঙ্গি করা। এবং আরেকটি দাবি আমার আছে এর মধ্যে, তার মধ্যে যে সরকারি যে কার্ড আপনারা দেন, আগের সরকার দিয়েছে, সেখানে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির একজনকে চেয়ারম্যান করা হতো। এখানে আমার একটা ব্যক্তিগত দাবি বলতে পারেন, আমি সবার জন্যই বলছি কথাটা, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলা তথ্য আধিকারিকের যে দপ্তর আছে সেখানে এক একটি জেলায় প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি করা হোক। তারাই সিদ্ধান্ত নেবে কোন সংবাদ মাধ্যম অভিজ্ঞতা নিরিখে দীর্ঘদিন কাগজ করছেন, অরিজিনালি সাংবাদিকতা করছেন, তাদেরকে তুল্য মূল্য বিচারের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি জেলা ভিত্তিক করা হোক। এই দাবি আমি মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম, ভাবি মুখ্যমন্ত্রীর কাছে। এতে কি হবে, ট্রান্সপারেন্সি খুব ক্লিয়ার হবে। কারণ যেহেতু আপনারা মহাকরণে বসবেন, আর মহাকরণে তো জ্যোতিবাবু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন বসেছিলেন। কেন বলছি আপনাকে কথাগুলো, ভাবি মুখ্যমন্ত্রী, যে একটা রাজ্যের যদি গোটা সংবাদ মাধ্যমদের অ্যাক্রিডিটেশন কমিটি কার্ড যদি একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়, সেখানে রাজনীতিকরণ হতে পারে, সেখানে মুখ শোকাশোকির পছন্দের ব্যাপার থাকতে পারে, অর্থাৎ দুধ আর ঘোল এক হয়ে যেতে পারে। এখানটাকে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে। তাই জেলাভিত্তিক আবেদন যদি আমার শব্দ আপনাদের কাছে পৌঁছায়, নিশ্চয়ই প্রত্যেকটি জেলার যে ডিআইসি অফিস আছে সেখানে আপনারা একটি কমিটি গঠন করে দেবেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি। তার চেয়ারম্যান একজন রাখবেন, আর তার সঙ্গে অন্তত 7-8 জনকে রাখবেন নবীন এবং প্রবীণদের মেলবন্ধনের মধ্য দিয়ে। তাহলে কি হবে, জেলাতে যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তারা নতুন করে কাজ করতে পারবে। সরকারি বিজ্ঞাপনের ব্যাপার তো নিশ্চয়ই আছে, সেটা তো নিশ্চয়ই অন্তত ম্যাল প্র্যাকটিস হবে না, যেটা তৃণমূল কংগ্রেসের সময় হয়েছে। যারা তৃণমূলের চাটুকারিতায় কাজ করেছেন তারা পাতার পর পাতা বিজ্ঞাপন পেয়েছেন। আমি বাদ দিন আমার কথা, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি কখনোই শাসকের চাটুকারিতার দলে ছিলাম না, বা আমাকে শাসক দল পছন্দ করতেন না। শুধু তৃণমূল কংগ্রেস না, বামফ্রন্টের কথা বলছি আপনাদের। আশা করি অন্তত ভারতীয় জনতা পার্টি যখন ভুল হবে, আমি প্রথম ব্যক্তি এবং প্রথম সাংবাদিক একদম কুঠারাঘাত করবো অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে। এক, আর কোথায় কোথায় কি কাজ করা উচিত আমার অভিজ্ঞতা নিরিখে, আমাকে ভুল বুঝবেন না, আমি সেগুলো নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করবো। কারণ যখন সারা বাংলা ঘোরার অভিজ্ঞতা, সারা দেশ যখন ঘুরে কাজ করেছি, অন্তত চাটুকারিতে যখন করিনি, কারণ তাহলে আমার তো অভিজ্ঞতা কিছু আছেই আছে। তা দুটো বিষয় ছিল, একটা ছেড়ে সংবাদ মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং জেলায় জেলায় প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান করে এবং একটা 5-6 জন মেম্বার করে, এবং যারা দাগি, যারা চিহ্নিতকরণ, তাদেরকে বাদ দিয়ে যারা সাংবাদিকতারে যারা পেশা হিসাবে আছেন, যারা বেঁচে থাকেন কষ্ট করে, তাদের মূল্যায়ন করবেন। এটা আমার আবেদন বলতে পারেন ভাবি মুখ্যমন্ত্রীর কাছে। তো এইটা তো ছিলই। এবার আসি হচ্ছে যে
আহ, আমি শুরু থেকেই বলি, সেটা হচ্ছে যে আমি হয়তো বলবেন যে নিজের কথা বেশি বলছে না, আসলে অনেক সাংবাদিক এবার দেখলাম নির্বাচনে নিজের ঢাক নিজে পিটিয়েছে, এত পিটিয়েছে, অত সে ঢাক এবং ঢোল দুটোই ফেটে গেছে। আহ, আমি প্রথমত মানে কোনো সমীক্ষায় ছিলাম না, কারণ আমার যে সীমাবদ্ধতা আছে এবং দ্য কোয়ারি যেভাবে লড়াই করে এবং বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেট যেটা বলি, খুব গর্ব অনুভব করি তাতে। এবং শুরুতেই বলেছি যে ফেসবুক ইউনিভার্সিটি আমি চালাই না, তাই সারা বাংলায় সাংবাদিকতার ক্ষেত্রে আমার কিছু ভূমিকা আছে, ছিল, থাকবে যতক্ষণ শ্বাস থাকবে। তাই গণতন্ত্রের উপর যদি আঘাত হয়, সেক্ষেত্রে প্রথম কলমটা এবং বোমটা কিন্তু আমিই তুলব, যা আমি করি সবসময়। আরেকটা অনুরোধ রাখি, তারপরে রাজ্যের উন্নয়নের প্রশ্নে কিছুটা কথা বলবো, হয়তো মার্জনা করবেন, আমার কিছু কথা আপনাদের কাজে লাগতে পারে, মন্তব্য করতে পারেন। আজকে অন্তত অন্তত অনেক বলেছেন আপনারা আমাকে বিভিন্ন সময়, তৃণমূলের দলদাস, বামফ্রন্টের দলদাস, কখনো বিজেপির দলদাস, দেশদ্রোহী বলেন না আপনারা, এটা বলার চেষ্টাও করেন না, মানে এটা তো নই আমি। দেখুন, আমি কোনোদিন দলদাসের সাংবাদিকতা, প্রভুত্ববাদী সাংবাদিকতা করার চেষ্টাও করিনি। বরঞ্চ দুর্নীতির বিরুদ্ধে আমি খুব বারবার করে হ্যামার করেছি, যেটা শাসকের আমাদের চোখ কান যাতে খোলে। শাসক যদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়, তাহলে আজকে যা পরিণতি, তার জন্য অবশ্যই শাসকের সঙ্গে সাংবাদিক কুল দায়ী, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে ছিলেন, যারা ডুবেছেন। এখন তাদের তাদের তো অসুবিধা নেই, তারা পাল্টিবাজ, তারা বড় বড় চ্যানেলের মাথায়, বড় বড় কাগজের মাথায় বসে আছেন, তারা জানে যে এখানে কখন কখন কোন বাটিতে তেল দিতে হবে, তারা সেটা নতুন সরকারকে দেবেন। নতুন সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি খুব চতুর, তিনি জানেন, আর এবং তিনি অত্যন্ত প্রান্তিক স্তরে সাংবাদিকদের সম্মান দেন, এবং এটা একটা বড় গুণ। অন্তত সেটা বজায় রাখবেন, তাহলে আপনার প্রতি যে ধারণা সেটা তো থাকবেই। 2026 এবং 2027, এটা হচ্ছে যে বাজেট বিবৃতি। তখন রাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের চন্দ্রিমা ভট্টাচার্যের ভোট অন অ্যাকাউন্টস, বা ভোট অন অ্যাকাউন্টসই যখন পেশ করেন 5ই ফেব্রুয়ারি, সেদিন বিধানসভার ভেতরে ছিলাম, এবং সেদিন ভয়ঙ্করভাবে এই শাসক, আজকের যারা শাসক হতে চলেছে বা হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন সময় আক্রমণ পরাক্রমণ হয়েছে, এবং যিনি এলওপি ছিলেন তার বিরুদ্ধে তাকে বিভিন্ন সময় বহিষ্কার করা হয়েছে। তিনি কখনো কখনো স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলেছেন, পক্ষপাতে অভিযোগ তুলেছিলেন স্পিকার সম্পর্কে, কারণ এবং তার যুক্তিসঙ্গত কত বিষয় ছিল, যে কণ্ঠরোধের প্রশ্ন আছে, সরকার সব বিষয় আলোচনা করতে চান না, বিরোধীদের সুযোগ চান না, এরকম আকসাকচি হয়েছে এবং গরমাগরম হয়েছে, খবর হয়েছে, পাতা ভরেছে, টিভিতে ব্রেকিং হয়েছে, কিন্তু বহুবার তাকে সাসপেন্ড করা হয়েছে, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে, এবং তার সঙ্গে অনেক কি, শঙ্কর ঘোষ, অশোক ডিন্ডা, দীপক বর্মন, অনেক কি করা হয়েছে, অগ্নিমিত্রা পল, অনেক কি করা হয়েছে। তো যখন বাজেটটা ইন্টারিম পেশ করেছিলেন, তাতে পরিমাণ ছিল 17,58,894.14 টাকা। এটা রেখে দিয়ে নির্বাচনে যায় পশ্চিমবঙ্গের তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং যে যে অর্থ এবং তার সঙ্গে যে যে টাকার পরিমাণটা তিনি বাজেট পেশ করেছেন, এটাকে আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে, কারণ এটাই নিয়ম। যখন কোনো সরকার গঠন হয়, তাকে আগামী 1 বছর অর্থবর্ষে যে পরিচালনার ক্ষেত্রে তাকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে, সেটা শপথের পর যে অধিবেশন যেটা বিধানসভায় হবে, সেখানে পূর্ণাঙ্গ বাজেট পেশ করে সরকার তার কাজকর্ম শুরু করতে হবে, কারণ নাহলে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আটকে যাবে। তো আর এই সরকার বারবার করে বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ করতো যে বামফ্রন্ট যখন ক্ষমতা থেকে চলে যায় 3,00,000 কোটি টাকা সামথিং কিছু দেনা করে গেছে, তাদেরকে বইতে হয়েছে, এবং তাদেরকে কষ্ট করে অর্থ জোগাড় করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাননীয়, আপনাকে বলি, আপনি যখন সরকারটা যখন থেকে চলে গেলেন, আপনি যদিও মানতে চাইছেন না, আপনি চলে গেছেন, এটা মানতে চাইছেন না, তো প্রায় 8,00,000 কোটি টাকার মতো দেনা। দেখুন, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, যে অর্থনৈতিক যে ব্যবস্থা, তার সঙ্গে রাজ্য এবং কেন্দ্র, তারা রাজ্য পরিচালনার ক্ষেত্রে ঋণ নিতেই পারে, এটা তাদের নিয়মের মধ্যে পড়ে, এটা তাদের ইকোনমিক্যাল ফেরি বলতে পারে। কিন্তু আপনার এই করে যাওয়া ঋণ, এটা নতুন সরকারকে বয়ে বেড়াতে হবে। প্রথমত আপনি ডি এর ক্ষেত্রে নানান অনীহা করেছেন, এবং আপনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে মানতে চাননি,
এবং যে প্রাপ্য টাকা আপনি দেননি সেটা এদের মেটাতে হবে নতুন সরকারকে। ফলে এদেরও দায়বদ্ধতা থাকবে, কারণ চাপ বাড়বে অর্থনৈতিকভাবে। কারণ আপনি যখন এই রাজ্য থেকে যখন আপনি ক্ষমতাচ্যুত হলেন, তখন 26,000 চাকরির ক্ষেত্রে আপনি চূড়ান্ত অনীহা এবং সুপ্রিম কোর্টে রায়ের পরিপ্রেক্ষিতে আপনি সুবিচার করতে পারেননি, এটা নতুন সরকারকে বইতে হবে। আপনি আশা কর্মীদের ক্ষেত্রে একই ঘটনা ঘটিয়েছেন, এটাও বইতে হইবে। এবং হচ্ছে যে দমকলের যে নিয়োগের দুর্নীতি, এটা করতে হবে, কারণ বহু শূন্যপদ বাকি রয়েছে। আপনি কারো কথা শোনেননি এবং এই সরকারকে শুনতে হবে, যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে। এবং একজন জেলা থেকে দুজন, মানে অজয়বাবু থেকে অজয় মুখার্জি, আর তারপরে তিনি নতুন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর থেকে তিনি বিলং করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ দেবেন আগামীকাল। প্রতিবেশী রাষ্ট্র কার্যত অনেক কথা বলছেন এখানে। আমি সেই আন্তর্জাতিক থ্রেটের জায়গায় যাচ্ছি না, কিন্তু এটা ঘটনা যে বিগত দিনে যখন মোহাম্মদ ইউনূস ছিলেন সেখানে, যখন তারিক আনোয়ার না আসার বিএনপি ক্ষমতায় না আসার আগে পেছন থেকে চীন এবং পাকিস্তানের সঙ্গে ইউনিসের সম্পর্কে পশ্চিমবঙ্গের করিডোরগুলোকে ইউজ করেছিলেন। সেটা ক্ষেত্রে আপনাদের এবার অবশ্যই তার পুশব্যাক, এবং যেটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটা নিয়ে আপনাদের অবশ্যই চাপ আছে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সহযোগিতা রাখছেন, কারণ তিস্তা চুক্তির একটা বড় প্রশ্ন আছে। কারণ তিস্তার জল আপনাদের পেতে হবে, না হলে কিন্তু আপনাদের কপালে বিপদ আছে। তাই আজকে বিপদের কথা বলছি না, সেটা পশ্চিমবঙ্গের কথাই বলি। সেটা হচ্ছে এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের যে সিঙ্গুর, তো মোদিজি সভা করেছেন, সেই সভা সম্ভবত 7ই মার্চ হয়েছে, না আগেই হবে সম্ভবত, এটা 7ই ফেব্রুয়ারি 2026। অনেকে প্রত্যাশা করেছিল যে সিঙ্গুর থেকে তিনি টাটাকে ফেরানোর বার্তা দেবেন, অনেকে সমালোচনা করেছিলেন এবং আমরাও সেই সংবাদ করেছিলাম। তাই সিঙ্গুর ইজ আ বিগ চ্যালেঞ্জ অফ দ্য নিউ গভর্নমেন্ট। এটা আপনাদেরকে অবশ্যই অ্যাংজিলারি হেভি ইন্ডাস্ট্রি করতে হবে, কারণ জমিটা আপনাদের হবে, কারণ সরকার যে এই জমি সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই হোক বদৌলতেই হোক, সিঙ্গুরের থেকে টাটাদেরকে চলে যেতে হয়েছিল, যা ঐতিহাসিক ভুল ছিল। এটা অনেকে বলেন, রাজ্যের যারা মেধা উত্তীর্ণ এবং মেধাভিত্তিক শ্রমের সঙ্গে যারা যুক্ত তারা বলেন, এবং পশ্চিমবঙ্গের শিল্পের যেটা কারবারি তারা বলেন, যেটা রেজাক মোল্লা সাহেব বলে গেছিলেন। তো পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে সিঙ্গুরে নিশ্চয়ই নতুন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি যে সংকল্প, যে ইশতেহার, সেখানে তার যে কথা বলেছিলেন সেখানে, কারণ বৃহৎ অংশে বেকার, বিশেষ করে মেধা উত্তীর্ণ যারা ছেলেমেয়েরা এবং কায়িক শ্রম যারা আছে, সংখ্যাটা আমি বলছি না, তারা কার্যত ভিন রাজ্যমুখী হয়েছেন। তাদেরকে ফেরানোর দাবি আছে, তাদেরকে ফিরিয়ে চাকরির ব্যাপার আছে। চাকরির জন্য দরকার পরিবেশ, তার জন্য দরকার ইউনিট, যে ইউনিটকে আপনারা নিশ্চয়ই সিঙ্গুরে হেভি ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন। কারণ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বয়স 96-97, তার সঙ্গে আমার সাক্ষাৎকারে কথা হয়েছে, তিনি তৃণমূল থেকে ত্যাগ করে বিজেপিতে তিনি যোগ দিয়েছেন এবং তার শরীর এখন চলে না। তাই সিঙ্গুর আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ, এটা প্রথম প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে যে হলদিয়ার বন্দর, যে নাব্যতা ক্রমশ কমেছে, 9.5 ছিল, সেটা কমতে কমতে পলি জমেছে, কারণ ড্রেজিং হয়নি। ড্রেজিং না হওয়ার কারণে পোরবন্দরের কাছে বড় জাহাজকে নোঙর করতে হয়, তারপর সেটা খালি করে সেটাকে হলদিয়ায় নিয়ে আসতে হয়, ফলে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। আর হলদিয়াতে জুড়ে এই তৃণমূল কংগ্রেসের অপশাসনের যে বর্ণমালা তৈরি হয়েছিল, সেখানে শিয়ালের ডাক শোনা যেত। ফলে হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু মিৎসুবিশি এবং যে বৃহৎ যে বামফ্রন্ট সরকার যে শিল্প স্বপ্ন এবং বাস্তবায়ন করেছিল, এটা নতুন সরকারের কাছে অবশ্যই ভাবনা আছে। কারণ হচ্ছে হলদিয়া বন্দর যদি তার নাব্যতা ফেরানো যায়, বহু টাকার প্রকল্প, এটা খরচা করতে হবে, একা রাজ্যের পক্ষে সম্ভব না, কেন্দ্রকে সাহায্য করতে হবে। তাহলে যে বৃহত্তর যে বন্দরের যে আমরা যে স্বপ্ন যেটা দেখছিলাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাজ বন্দর, সমুদ্র বন্দর তৈরি হবে, কিন্তু আলটিমেট তিনি পরিষ্কার করে দিশা দেখাতে পারলেন না। যে প্রশ্ন ছিল যে তাজ সমুদ্র বন্দর করছেন আপনি, কিন্তু আপনার গ্লোবাল টেন্ডারিং ব্যাপার আছে, কিভাবে করছেন, পরিবেশের ছাড়পত্র আছে কিনা, কারণ নয়াগ্রাম কেমিক্যাল হাব নিয়ে শুভেন্দুবাবুর অভিজ্ঞতা আছে। তাই হলদিয়া বন্দরকে নাব্যতা এবং তার গভীরতাকে ঠিকঠাক রাখা এবং
ড্রেজিং করাটাও গুরুত্বপূর্ণ, তাহলে জাহাজ সরাসরি ঢুকতে পারবে, মাঝারি জাহাজগুলো। আর যে সমস্ত শিল্প কলকারখানা হলদিয়া বন্ধ, সেগুলোকে অন্তত খোলার ব্যাপারে নতুন সরকার যদি উদ্যোগ নেন, তাহলে কর্মসংস্থানের চাপটা ক্রমশ কমতে থাকবে, ব্যালেন্স ফিরতে শুরু করবে। এবং হচ্ছে যে তার সমুদ্র বন্দর নিয়ে বিগত সরকার কি করেছেন সেটার নিশ্চয়ই শ্বেতপত্র প্রকাশ করবেন, বাংলার মানুষ জানতে চায় যে তার সমুদ্র বন্দর কি করার কথা ছিল, সেটা কেন হয়নি বলতে হবে। এবার চলে আসতে পারবো দেউচা পাচামি যে কয়লা খনি, যেটা শুভেন্দুবাবু বারবার বলেছেন, আমরাও সাংবাদিকরা প্রশ্ন করেছি যে ওখানে কি আদৌ কয়লা পাওয়া যাবে, এবং যে ব্যাসাল্ট ভেদ করে যে পরিমাণ কয়লা ভেদ করতে গেলে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, যা ভারতে প্রযুক্তি নেই, বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে এসে বিরাট টেন্ডার, একদম গ্লোবাল টেন্ডার করে সেখানে দেউচা পাচামি শালবাদ্রাতে যে কয়লার কথা বলা হচ্ছে, যা 100 বছরে মজুত রয়েছে, সেখানে শুধু কি কয়লা আছে না পাথর আছে, পাথর বেচে সরকার তার রয়্যালটি আদায় করবে। তাহলে দেউচা পাচামির ভবিষ্যৎ কি হবে, এটা নতুন মুখ্যমন্ত্রীকেও ভাবতে হবে। আদিবাসীদের যে অধিকার, জমির অধিকার, বেঁচে থাকার অধিকার, সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই আপনি ভাবনা চিন্তা করে দেউচা পাচামির পরিষ্কার ছবিটা আপনি সামনে রাখবেন, এটা আমার আশা। কারণ সিউড়ির মধ্যেই পড়ে বিধান, যেহেতু সিউড়ির বিধায়ক হচ্ছেন একজন প্রখ্যাত সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি আমার থেকে বেশি ভালো জানবেন এই ব্যাপারটা। তাই দেউচা পাচামি শালবাদ্রা বিস্তীর্ণ অঞ্চল, পিছনে রাজমহল পাহাড় রয়েছে, এই অঞ্চলের দেউচা পাচামি ভবিষ্যৎ এবং কি হবে, কয়লা আদৌ হবে না পাথর হবে, এগুলো পরিষ্কার নিশ্চয়ই সরকার করবেন। ঝাঁতবোঝ করে পরিষ্কার করতে হবে আপনাকে, মানুষের কাছে যেতে হবে আপনাকে। আপনারা তো মানুষের কাছে গিয়েছিলেন, ম্যান্ডেট নিয়েছেন, তাই দেউচা পাচামি নিয়ে প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো উত্তর নিশ্চয়ই নতুন সরকার দেবেন এবং করবেন। কারণ পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে অর্থনৈতিক যে সীমা, সেটা খুব খারাপ। মানে সীমা মিনস হচ্ছে যে উদ্যমুখী নয়, এই মুহূর্তে লো ডাউন, একদম ডাউন চলছে। এই কারণে প্রোডাকশন ক্যাপাসিটিগুলো যেগুলো ফ্যাক্টরি, সেগুলো খুব খারাপ অবস্থা রয়েছে এবং সেখানে এক্সপ্যানশন করতে হবে, সেগুলোর ব্যাপারে ভাবনা চিন্তা নিশ্চয়ই সরকার করবেন। এবং আমি শিল্প দিয়ে বলি, তারপরে হচ্ছে শিখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র কাটোয়ায়, যেটা নিয়ে বারবার করে কথা হয়েছে। 2010 সালে 850 একর জমির কথা, 556 একর জমি অধিগ্রহণ হয়েছিল। বামফ্রন্ট সরকারের প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইনকমপ্লিট, সেই সময় অরূপ রায়চৌধুরীকে নিয়ে এসেছিলেন শুভেন্দু, আপনি ভালো জানেন এটা। তাই কাটোয়ার শিখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট হলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং প্রতিবেশী রাজ্য রাঁচিতে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারলে, যে পাওয়ার যে ডিস্ট্রিবিউশন যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের ইকোনমিক্যাল যে রিসোর্স, সেটা আমাদের বেড়ে যেতে পারে এবং তার সঙ্গে শিল্প কল কারখানা গড়ে উঠবে। কারণ ওখানে ডাবল লাইন হয়ে আছে, আপনার ডাইরেক্টলি হচ্ছে যে আপনার শিল্পাঞ্চল থেকে কয়লা চলে আসবে রেক, ফলে মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, পুরো বর্ধমান থেকে শুরু করে বীরভূম, এই লাগোয়া জেলাগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি করে উঠবে আর কাটোয়ার চরিত্র চেহারা পাল্টে যাবে। তাই শিখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র অবশ্যই আপনাদেরকে বলতে হবে এবং আপনি বলবেন, আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এগুলো বলবেন। যদি বড় প্রেস কনফারেন্স হয়, সেখানে প্রশ্নগুলো রাখবো অন্তত আপনার কাছে। তো শিখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সঙ্গে হচ্ছে যে কোলাঘাটে কোনো ইউনিট বাড়ানো যাবে কিনা, সেটা ভাবনা চিন্তা আছে। এবং যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে এবং হাইড্রো প্রজেক্ট আছে, সেগুলোর যে ঝাড়াই বাজাই দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে, সেগুলোর ব্যাপারে ভাবনা চিন্তা। এবং দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, সেটাকে পুনরুজ্জীবন করার ক্ষেত্রে ভাবনা চিন্তা। এবং দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড, তাদের অবস্থা খুব খারাপ, সেটাকে ঠিকঠাক করা। এবং স্যান্ডেল সাইকেল কর্পোরেশনের সেখানে ভাবনা চিন্তা, যেহেতু মেয়েদের সাইকেল দেওয়া হয় সবুজ সাথী, আগের গভর্নমেন্ট দিতেন, তো এই তাকে পুনরুজ্জীবন করা। মঙ্গলপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিম বর্ধমানে, সেটার ব্যাপারে কি হবে, এগুলো তো ইস্যু অ্যাকচুয়ালি। এগুলো কেন বলছি যে কথাগুলো, যে এগুলো হলে দেখবেন পশ্চিমবঙ্গে যে চাপ, শিল্পের যে পরিবেশ তৈরি হবে এবং হচ্ছে প্রচুর ছেলে মেয়ে যাতে পুনে, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, চেন্নাই বা ইউরোপে যেতে হবে না, এখানেই তারা তাদের মেধাভিত্তিক নিশ্চয়ই কাজ তারা পাবেন। কৃষিকার্যে তো আমাদের তো ভরপুর আমাদের সম্পদ রয়েছে, যা আমরা এক্সপোর্ট করি, যেখান থেকে আমাদের ইনকাম হয়। আমাদের কাছে মাছ রয়েছে। যাই হোক, ইন্ডাস্ট্রি হচ্ছে যে দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া। আজ থেকে কয়েক দশক আগে ডক্টর বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিলেন, সেই দুর্গাপুর অন্তত দুটো পূর্ব পশ্চিম, লক্ষণঘড়ি এবং চন্দ্রশেখর ব্যানার্জি, আপনারা জিতেছেন, আপনার একজন পদে মন্ত্রী হচ্ছেন। এই দুর্গাপুর যে শিল্পের যে মরুদ্যান তৈরি হয়েছিল, তাকে ফেরানোর জন্য
যে সমস্ত বৃহত্তর রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেগুলো খোলার ব্যাপারে নিশ্চয়ই আপনার সরকার, যদিও উদার অর্থনীতির ধাক্কায় এই শিল্পগুলো বন্ধ হয়েছে, তার মধ্যে হিন্দুস্তান ফার্টিলাইজার আছে, তার মধ্যে এমএমসি আছে, তার মধ্যে হচ্ছে আপনার অ্যালো স্টিল প্ল্যান্ট আছে, তার মধ্যে হচ্ছে আপনার হিন্দুস্তান কেবলস রয়েছে, এবং অবশ্যই সিএলডাব্লিউর অবস্থা খারাপ, কারণ প্রোডাকশন বাড়াতে হবে, নাহলে ইঞ্জিন প্রোডাকশন বাড়ালে অন্তত প্রচুর ছেলেমেয়ের চাকরি হবে। এই 56,000 কলকারখানার ফাটা রেকর্ড বামফ্রন্টের বিরুদ্ধে যা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারা সম্পূর্ণ রেকর্ডটাকে রিপেয়ারিং করে আসল ছবি তুলে ধরবেন। আর যে সমস্ত যন্ত্রপাতি চুরি হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত করবেন। আর এই শিল্পগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যায় কিনা, বা সেই জমিগুলোতে যে ডিবিসি, যেমন হিন্দুস্তান ফার্টিলাইজার, যেমন যেমন ধরুন হচ্ছে যে অ্যালো স্টিল প্ল্যান্টের জমি, এবং হিন্দুস্তান কেবল সেই জমিগুলোতে, এবং হচ্ছে সিএলডাব্লিউ এই জমিগুলো, যে বিপুল পরিমাণ জমি, সেই জমিগুলোতে অন্য কোনো শিল্প পাশাপাশি করা যায় কিনা, যাতে করে ওই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া যায় কিনা, এটা ভাবনা চিন্তা নিশ্চয়ই অর্থমন্ত্রী যিনি হবেন, আশা করছি স্বপন দাশগুপ্তর কথা শুনছি, নিশ্চয়ই আপনি এত ভালো বুঝবেন। আরও আমি কেন বলতে পারছি, যেহেতু আমি এই জেলার মানুষ এবং সারা বাংলায় আমি এটা দেখেছি। তাই শালবনীতে একটা স্টিল প্ল্যান্ট করে বা ইন্ডাস্ট্রি করে গ্রোথ অফ রেশিও ঠিক হবে না। এটা পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ আছে, জমি আছে, এখানে শ্রম আছে, মেধা কায়িক দুটোই আছে, ঠিক করতে হবে। আছে, তারা চাকরি করতে চায়। শিক্ষার পরিবেশের ক্ষেত্রে যে দুর্নীতি, শ্বেতপত্র অবশ্যই পেশ করবেন, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করতে চাই বলছি আমি, যে বৃহত্তর দুর্নীতি, আর্থিক দুর্নীতি, ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি, এবং হচ্ছে ব্যাকডোর দিয়ে যে রিক্রুটমেন্ট হয়েছে, এবং হচ্ছে বিপুল পরিমাণে যে আর্থিক দুর্নীতি তছরূপ, এবং একজন গভর্নমেন্ট নমিনিকে বসিয়ে যেভাবে আগের ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা তাকে সিআইডি জেরা, এখন যদিও হাইকোর্টে মামলা বিচারাধীন, কিন্তু এই পয়সা যারা যারা খেয়েছেন সেগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত আপনারা করবেন। এটা বহুবার আমি সংবাদে বিভিন্ন আপনাদের নেতৃত্বকে প্রশ্ন করেছি, নিশ্চয়ই করবেন। না তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, যেখানে সুকুমার সেনের মতো যিনি ইসিআই ছিলেন, তিনি প্রথম উপাচার্য, ডক্টর রমানন্দন মুখোপাধ্যায়ের মতো মানুষ, দিলীপ বসু, মোহিত ভট্টাচার্যদের পদধূলি করেছিল যারা উপাচার্য ছিলেন, সেই ইতিহাস বর্ধিত এলাকা ও রাজার শহরে কলঙ্কিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, করেছেন কিছু শাসক দলের নেতা এবং তালেবররা। এগুলোর ব্যাপারে পরিষ্কার করবেন, কারণ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সংবাদ মাধ্যম, সাহিত্যিক, বিভিন্ন কবি, সুশীল সমাজকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে। কারণ এই ৭৮-৭৯টা কলেজে যে সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তার মার্কশিট কেলেঙ্কারি, তার রেজাল্ট বিভ্রাট, ঠিক সময় পরীক্ষা হয় না, এবং কন্ট্রোলার ডিপার্টমেন্টের গাফিলতি, এগুলোকে সমস্ত তুলে ধরার আবেদন আমি নতুন মুখ্যমন্ত্রীকে রাখলাম। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ইউনিয়ন যে নির্বাচন করাবেন, প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, যা গণতান্ত্রিকভাবে পরিবেশকে ঠিক রাখতে পারে। কারণ কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ থাকা মানে হচ্ছে সে প্রিন্সিপাল এবং ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা একটা কোঅর্ডিনেশন তৈরি করতে পারেন, পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার সমৃদ্ধি, ছাত্রছাত্রীদের সমস্যা, অশিক্ষকদের প্রবলেম এবং ডেভেলপমেন্ট, সরকারকে কি সরকারের অভিমুখটাকে প্রচার করা, এটার জন্য ছাত্র সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, যা পশ্চিমবঙ্গে হয়নি। এটা আপনারা নতুন সরকার এসে করবেন। তাই এতগুলো বিষয় ছিল, আরও অনেক আছে। আর এগ্রিকালচার, অবশ্যই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টকে আপনারা ঢেলে সাজাবেন, কারণ হচ্ছে যে প্রচুর জায়গাতে, বহু জেলায় হয়তো যেখানে শুকনো জেলা, বাঁকুড়া, এই জেলাগুলোতে জলের সংকট আছে, সেখানে চাষবাসের ক্ষেত্রে দোফসলি করা যায় কিনা সেগুলো ভাবনা চিন্তা আছে। বহু জায়গাতে বহু কিছু বেশ কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, স্ট্রবেরি হচ্ছে, এগুলোকে উন্নত করা। যেহেতু আপনাদের প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে প্রচুর অর্থ আসে, সে টাকা মাঝপথে লুট হয়ে গেছে, তাই আপনারা এই সামগ্রিক পরিবেশ উন্নত হবে, নিশ্চয়ই অভিমুখ বদলে দেবেন পশ্চিমবঙ্গের চেহারা এবং হচ্ছে মানচিত্রের ক্ষেত্রে। আর যে বাংলা অন্তত, যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, যে স্বপ্ন বাঙালি দেখে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে লড়াই, এবং সেই ভূমিতে আপনারা প্রতিষ্ঠা পেলেন জনগণের গণদেবতার ভোটে। আমি রাজনীতির ঊর্ধ্বেই বলছি, যেহেতু আমি পলিটিক্যাল রিপোর্টার, আমার একটা চেতনাবোধ আছে, সেই চেতনাবোধ থেকে বলছি। আরও বিস্তারিত বলা যেতে পারত, কিন্তু পরে হবে। আপনারা অন্তত কাজ করুন, শুভেচ্ছা রইল। কিন্তু যদি কোথাও ভুল ত্রুটি হয়, নিশ্চয়ই আমি আমার দ্য কোয়েরির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তবে আমি চাটুকার সাংবাদিক নই, এটা আমি পরিষ্কার করে দিই। আমি
না কোনো টিকিটের দৌড়ে ছিলাম, না আমি টিকিট চেয়েছিলাম, না আমার কোনো সুযোগ সুবিধার ব্যাপার। এটা আপনারা শ্রমিকবাবু ভালো করে জানেন এটা। তো অত্যন্ত গুণী মানুষ, আমি সবাইকে সম্মান করি, সুকান্ত দাকেও আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো মানুষ, শিক্ষিত মানুষ। তাই বাংলার হিতগৌরব ফেরানোর জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদানকে একদম সামনের সারিতে যে বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো, অন্তত এটা আবার যেন ফিরে আসতে পারে। কারণ বাংলা আমাদের স্বাভিমান, বাংলা আমাদের ঐতিহ্য। তাই কবি শঙ্কর ঘোষের একটা কথা দিয়ে, কবিতা দিয়ে শেষ করি। কবি বলছেন, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি, চোখের আড়ে জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনের বাহারে। আমার অনুরোধ, আমার উপরোধ, কবি শঙ্কর ঘোষের কথা ধরেই বলছি, শহর যেন বিজ্ঞাপনে ঢেকে না যায়, আকাশ যেন খোলা থাকে, যেখান থেকে নিঃশ্বাস নিতে পারেন বাংলার মানুষ। কারণ হোর্ডিং থেকে, বিজ্ঞাপন থেকে আয় করবেন ঠিকই, কিন্তু শহরকে জঞ্জাল করবেন না। শহর ও গ্রামে হোক, রাজনেতাদের মুখ না দিয়ে উন্নয়নের মুখ দেবেন। হোর্ডিং থেকে নিশ্চয়ই করবেন আপনারা, কিন্তু আকাশ ঢেকে দেবেন না। আকাশ ঢাকার অধিকার কাউকে দেওয়া হয়নি। নমস্কার। আমার কথাগুলি বলার ছিল, তাই আমি আরও বলবো ভবিষ্যতে যখন থাকবো, বিধানসভায় যখন থাকবো, যেহেতু বিধানসভা সাংবাদিকতাটা করি আমি, তাই আমি যেখান থেকে বিলং করি সেটা হচ্ছে বর্ধমান দক্ষিণ। এখানে মৌমিতা বিশ্বাস মিশ্র জিতেছেন। আমার আপনার কাছে আবেদন, বর্ধমান শহরে সম্প্রীতি, সংহতি, ডাইভার্সিটি বজায় রাখবেন এবং রাজনৈতিক যে হিংসা সেগুলো যাতে না হয়। পুলিশ প্রশাসনকে আমার অনুরোধ, নিশ্চয়ই সেটা কন্ট্রোল করবেন। আর সাংবাদিক হিসেবে আমিও আমার ভূমিকা, যদি কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই আমি সেটা বলবো, সংবাদ করব। আর বর্ধমানে শেষ করছি সেটা হচ্ছে, ক্ষুদ্র মাঝারি সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এরাই হচ্ছে বাংলার ভবিষ্যৎ হতে পারে। কারণ এগুলো হারিয়ে গেলে বাংলার সভ্যতা হারিয়ে যাবে। কারণ বহু সাহিত্য পত্রিকা যেগুলো বন্ধ হয়ে গেছে। আর গ্রন্থাগার ডিপার্টমেন্টকে ঢেলে সাজানোর কথা ভাবনা চিন্তা করুন। শুধু ডিজিটাল রাখলে হবে না, ছেলে মেয়েদের বইমুখী করতে হবে, ভালো ভালো উপন্যাসের বই রাখতে হবে এবং নতুন ছেলে মেয়েদেরকে সাহিত্য মনস্ক যে চেতনায় নিয়ে যেতে হবে, যেন তারা গল্প, কবিতা, উপন্যাস লিখতে পারে। এটাই তো জীবনবোধ। একটা কবি একটা কবিতা, একটা উপন্যাস, একটা গল্প যদি লিখে যদি লাইব্রেরির দেয়ালে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে গ্রন্থাগারে যে ভাবমূর্তি, আবেগ, সেটা গন্ধমাকাই থাকবে। নমস্কার। নয়ন রায়।